গতি অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা এই গতি অধ্যায়টির বেসিক সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করছিলাম। যেমন এই অধ্যায়ের বিভিন্ন সংজ্ঞা, তারপরে গতির সমীকরণ এইগুলা কিভাবে আসছে, পরন্ত বস্তুর সমীকরণগুলা কিভাবে আসছে, এই বিষয়ে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করে আসছিলাম, তাই না? তো আজকে আমরা ওই বেসিকটাকে কাজে লাগিয়ে আমরা কিছু সিকিউ সলভ করার চেষ্টা করব। সো তোমরা যারা প্রথমে বেসিক ক্লাসটা দেখো নাই, আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথমেই গতি অধ্যায়ের বেসিক ক্লাসটা দেখে আসো, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে খুব সহজ হবে। আচ্ছা, এই ক্লাসে আমরা মোটামুটি কিছু সিকিউ সলভ করব। বেসিক্যালি এই চ্যাপ্টারটা থেকে 4 ধরনের সিকিউ বোর্ড পরীক্ষাতে আসতে দেখা যায়। প্রথমটাই হচ্ছে গ্রাফ বা লেখচিত্র সংক্রান্ত কিছু সমস্যা, এটা খুব বেশি আসে। আমাদের একটা গ্রাফ দিয়ে দিই, ওইখান থেকে আমাদেরকে বলা হয় যে বিভিন্ন সময়ে ওই গ্রাফ থেকে বেগ অথবা দূরত্ব, সরণ এগুলো বের করতে বলা হয়। তো এই টাইপটা, প্রথমে যে টাইপটা, এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে। তারপরে 2 নম্বর যে টাইপটা, ওইটাও খুবই গুরুত্বপূর্ণ। ওইটা হচ্ছে ছক বা টেবিল সংক্রান্ত যেই টাইপ। এই টাইপের মধ্যে আমাদের একটা ছকের মধ্যে কিছু ভ্যালু দিয়ে দেয় অনেক সময়, বেগ বনাম সময় অথবা সরণ বনাম সময়, ওইগুলো থেকে আমাদেরকে বিভিন্ন মান বের করতে বলা হয়। ঠিক আছে? তারপর 3 নম্বর যেই টাইপটা, ওইটা হচ্ছে বুলেটের গতি সংক্রান্ত টাইপ। এই টাইপে আমাদেরকে বিভিন্ন সময় একটা বুলেটের ব্যাগ কিংবা ওই বুলেটের ওই ব্যাগে কতটুকু সরল হবে, এই জিনিসগুলো আমাদেরকে বের করতে বলা হয়। ঠিক আছে? তারপরে সর্বশেষ যেই টাইপটা, ওটা হচ্ছে পরন্ত বস্তু সংক্রান্ত। আমরা গত ক্লাসে কিন্তু এই পরন্ত বস্তুর সমীকরণগুলো দেখছি। সমীকরণগুলোতে আমরা জাস্ট শুধু কি গতির সমীকরণগুলো থেকেই কিন্তু আমরা ওই পরন্ত বস্তুর সমীকরণগুলো আমরা পাই। তো আমরা এই অধ্যায়টা মোটামুটি এই 4টা টাইপই হচ্ছে আমরা আহ, দেখার চেষ্টা করব। এই 4টা টাইপ থেকেই হচ্ছে আমাদের পরীক্ষাতে মোটামুটি বেশিরভাগ, ধরো তুমি 90% কোশ্চেনই হচ্ছে এই 4টা টাইপ থেকে চলে আসে। সো তুমি যদি ভালোভাবে এই 4টা টাইপ বুঝে বুঝে করতে পারো, তাহলে আশা করি তোমার মোটামুটি এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? তো আমি চেষ্টা করব এই 4টা টাইপই কভার করার জন্য এই ক্লাসে। তো তার আগে আমরা তোমাদেরকে আরো একবার একটু মনে করিয়ে দিই, এই চ্যাপ্টারে আমরা যে সূত্রগুলো দেখছিলাম, এই চ্যাপ্টারের সূত্রগুলা এই প্রথমেই হচ্ছে এই এস সমান ভি, এই সূত্রটা। তো এই সূত্রটা সূত্র আমরা সবাই পারি, কিন্তু অনেক সময় কোন সূত্রটা কখন ইউজ করব, কোথায় ইউজ করব, এই জিনিসটা আসলে আমরা একটু ভুলায় ফেলি, তাই না? তো আমরা এইখানে যে এস সমান ভিটি, এই সূত্রটা সবসময় মাথায় রাখবা একবারে, একদম সবসময়। যদি সমবেগ থাকে, সমবেগে ক্ষেত্রে কোন একটা বস্তু বা যে কোনো জিনিসের সমবেগের ক্ষেত্রে আমরা যা শুধু এই সূত্রটা ইউজ করি। ঠিক আছে? এটা মাথায় গাইতে হবে। আর বাদ বাকি যে সূত্রগুলো আছে বেশিরভাগই ওইগুলো সমত্বরণ বা ত্বরণ যদি দেয়া থাকে, বা ত্বরণের ক্ষেত্রে আমরা হচ্ছে এই সূত্রগুলো ইউজ করবো। যেমন ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা আমরা কিন্তু ত্বরণের ক্ষেত্রে প্রথমেই দেখছিলাম। তারপরে যে দেখো, যেই সূত্রটা 2 নম্বর সূত্রটা হচ্ছে কি, ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা, এই সূত্রটা আমরা কখন ইউজ করব? আমরা এই অধ্যায়ের মধ্যে যখন আমরা সূত্রগুলো প্রতিবেদন করতেছিলাম, আমরা তখন বলছিলাম যে এই অধ্যায়ের মূলত হচ্ছে গতির সূত্রগুলোর 5টা রাশি আছে। গতির সূত্রগুলোতে আমরা রাশি ইউজ করি কয়টা? 5টা। একটা হচ্ছে ইউ মানে আদি বেগ, ভি মানে হচ্ছে শেষ বেগ, এ মানে ত্বরণ, টি মানে সময়, এস মানে কি সরণ বা দূরত্ব বোঝায়, তাই না? তো এই 5টা রাশির মধ্যে তোমার যে কোনো 4টা রাশি দেয়া থাকবে, একটা সূত্রের মধ্যে যে কোনো 4টা রাশি দেয়া থাকবে, অপর একটা রাশি থাকবে না। যেমন দেখো 2 নম্বর সূত্রটা যদি লক্ষ্য করো, এই 2 নম্বর সূত্রটাতে দেখো শেষ বেগ ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, অর্থাৎ শেষ বেগ, আদি বেগ, ত্বরণ এবং সময় আছে। এই সূত্রটার মধ্যে নেই কি? এই সূত্রটার মধ্যে এই সরণ নেই। ঠিক আছে? সো যদি সরণ না দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা সব ভি সমান ইউ প্লাস এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো 3 নম্বর সূত্রটা, এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। এই সূত্রটার মধ্যে কি নেই দেখো তো? সরণ আছে,
আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে, দেই হচ্ছে ত্বরণ। যদি ত্বরণ দেয়া না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব। তারপর দেখো চতুর্থ নম্বর যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে কি দেয়া আছে, এস সরণ দেয়া আছে, আদিবেগ, সময় এবং কি ত্বরণ দেয়া আছে, কিন্তু দেয়া নেই কি এই শেষ বেগ, এই শেষ বেগটা দেয়া নেই। সো যদি শেষ বেগ দেয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এই সূত্রটা ইউজ করব। আমি তোমাদের বলে দিই, দেখো অনেক সময় আমরা এই দুইটা সূত্র সেম, তুমি যদি মনে করো যে তুমি এইখানে এই সূত্রটা ইউজ না করে এইটা করবা, অনেক ক্ষেত্রে তুমি শর্টকাটে এইটা করতে পারো, এই সূত্রটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এই সূত্রটা আবার বলতেছি কখন ইউজ করব, যখন শেষ বেগ দেয়া না থাকে। এরপর দেখো সর্বশেষ একটা সূত্র আমরা পড়ছিলাম, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখানের মধ্যে কি দেয়া নাই, দেখো ভি স্কয়ার শেষ বেগ দেয়া আছে, আদি বেগ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে, সরণ দেয়া আছে, কিন্তু আমাদের সময় দেয়া নাই। ঠিক আছে? যদি সময় দেয়া না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব। এবং আমরা এই চ্যাপ্টারে আরো কিছু সূত্র পড়ছিলাম, যে পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রগুলো সেম এই গতির এই সূত্রগুলোর মতোই, জাস্ট শুধু আমরা কি যেই যেই জায়গাতে এস আছে ওইখানে আমরা এইচ বসিয়ে দিব, এবং যেই যেই জায়গাতে এ আছে আমরা ওইখানে জি বসিয়ে দিব। জি কি আমরা ওই ক্লাসে কিন্তু বলছিলাম, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার মানটা হচ্ছে ফিক্সড, ভূপৃষ্ঠে যার মান হচ্ছে ফিক্সড। এটা হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? আর এই এস ছিল কি আমাদের দূরত্ব বা সরণ, আর এইখানে এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে? তো আমরা এখন এই সূত্রগুলো মোটামুটি আমি ধরে নিচ্ছি তোমাদের এই সূত্রগুলো সবার মুখস্থ হয়ে গেছে, এই সূত্রগুলো তোমরা সবাই পারো, সূত্রগুলোর সাথে সবাই পরিচিত। এখন আমরা এইগুলো কাজে লাগিয়ে এখানে প্রত্যেকটা টাইপ থেকে একটা দুইটা করে আমরা সিকিউ, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রথম টাইপ, যে আমাদের গ্রাফ বা লেখচিত্র সংক্রান্ত যে টাইপটা আছে ওইটা থেকে আমরা একটা সিকিউ দেখার চেষ্টা করি। দেখো এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে 2022 সালে আসছে। এখানে একটা গ্রাফ দেয়া আছে, যার এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর কি বেগ দেয়া আছে। এবং প্রশ্নে বলা হয়েছে, এক নম্বর দেখো বলছে যে এ বি অংশের ত্বরণ নির্ণয় করো, এবং 2 নম্বর প্রশ্নে বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো চলো আমরা করে ফেলি। এখানে এই যে এ বি অংশ হচ্ছে এতটুকু, এই অংশের ত্বরণ চাইছে আমাদের কাছে। এই অংশের ত্বরণ আমরা কিভাবে বের করব? দেখো এখানে যে সময়, এই যে এই দিকে সময় এবং এই দিকে কি বেগ দেয়া আছে। সময় যখন 0, এই এ বিন্দুতে বেগ কত 5, এবং সময় বাড়তেছে, এইদিকে আস্তে আস্তে বাড়তেছে। সময় যখন 10 সেকেন্ড, তখন এখানে বেগ বৃদ্ধি পেয়ে বি বিন্দুতে বেগ কত হয়েছে 15 মিটার পার সেকেন্ড। সো এতটুকুর জন্য আমরা এ বি অংশের ত্বরণ কত পাই সেটা বের করতে বলছি। চলো আমরা বের করে ফেলি। আমরা এখানে দেখি, এখানে কি দেওয়া আছে, আদি বেগ, এ বিন্দুতে আদি বেগ কি দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এবং এই বি বিন্দুতে শেষ বেগ দেওয়া আছে ভি 15 মিটার পার সেকেন্ড, এবং সময় দেখো কত দেওয়া আছে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। তার মানে এখানে কয় সেকেন্ড, তাইলে 10 সেকেন্ড সময়, টি সমান হচ্ছে 10 সেকেন্ড। আমাদের বের করতে হবে ত্বরণ এ সমান কত। ত্বরণের তো একটাই সূত্র নাকি, আমরা তো জানি, আমরা কি জানি, আমরা জানি এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি, সমান ভি মানে হচ্ছে 15, ইউ মানে হচ্ছে 5, এবং টি এর ভ্যালু হচ্ছে 10। 15 থেকে 5 চলে গেলে 10 ডিভাইডেড বাই 10, 10 10 কাটাকাটি করলে পাবা কত 1। সো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ত্বরণের একক কি পড়ছিলাম, ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এককটা কিন্তু ঠিকঠাক ভাবে বসানো লাগবে, না হয় কিন্তু নাম্বার কাটা। সো আমরা এবি অংশের ত্বরণ পাইলাম, এই যে এবি অংশের এখানে ত্বরণ কত পাইলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইলাম। ঠিক আছে? খুব ইজি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো কি বলছে, যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো তো। গাড়িটা প্রথম 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করে এ থেকে বি বিন্দুতে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে।
তার মানে এখানে আমরা যদি ধরি যে এ বি অংশের যে দূরত্ব ওইটা আমরা ধরলাম S1, তারপরে দেখো পরবর্তী 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা বি বিন্দু থেকে অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে এই যে একই বেগ নিয়ে সি বিন্দুতে আসছে। তাহলে আমরা এই অংশের যে দূরত্ব বি থেকে সি, বি সি অংশের দূরত্ব আমরা ধরলাম S2। এবং সর্বশেষ দেখো 20 সেকেন্ড থেকে 28 সেকেন্ড পর্যন্ত সে কি করছে, এই সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত সে দূরত্ব অতিক্রম করছে এবং সি বিন্দুতে তার বেগ ছিল কত 15। এই বেগটা আস্তে আস্তে হ্রাস পেতে পেতে কত হয়েছে দেখো, ডি বিন্দুতে আইসা 0 হয়ে গেছে, তাই না? তো আমরা এই এতটুকু অংশের দূরত্ব আমরা ধরলাম S3। এখন আমরা যদি AB অর্থাৎ S1, BC অর্থাৎ S2 এবং CD অর্থাৎ S3, S1, S2, S3 এই তিনটা দূরত্ব বের করে যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা এই গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যেতেছি, তাই না? তো চলো আমরা এখন এই কাজটাই করব। প্রথমে আমরা S1 এর যে দূরত্ব, এই দূরত্বটা আমরা বের করব। আচ্ছা, এখানে দেখো S1 এর দূরত্ব বের করার জন্য আমরা আমাদের কাছে কি দেয়া আছে, S1 এর এই অংশের দূরত্ব বের করার জন্য দেখো আমাদের এখানে আদি বেগ এই বিন্দুতে দেয়া আছে 5 এবং বি বিন্দুতে শেষ বেগ দেয়া আছে কত 15, সময় 0 থেকে 10 পর্যন্ত। এটা যা দেয়া আছে আমরা বের করব কি এইখানে S1 সমান what, অর্থাৎ অর্থাৎ AB এর দূরত্ব, AB এর দূরত্ব। তো AB এর দূরত্বটা আমরা দুই ভাবে বের করতে পারি। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা সূত্র আমাদের কি, যেহেতু এইখানে 5টা রাশির মধ্যে 4টা রাশি দেয়া আছে, 4টা কি আদি বেগ, শেষ বেগ, সময় এবং কি দূরত্ব দেয়া আছে, দেয়া নাই কি ত্বরণ দেয়া নাই। ত্বরণ যদি ত্বরণ দেয়া না থাকে আমরা বলছিলাম কোন সূত্র ইউজ করব, s সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু কি t। দেখো এই 4টা দেয়া আছে, মানে এই 4টা রাশি আমরা সম্পর্ক করব, নাই কোনটা ত্বরণ নাই। এই 4টা রাশির মধ্যে সম্পর্কের সূত্র হচ্ছে এইটা। তোমরা চাইলে প্রথমে যে কিছুক্ষণ আগে আমরা এই অংশের ত্বরণ পাইছি 1 মিটার পার সেকেন্ড, এই ত্বরণটা কাজে লাগায়া তোমরা এই সূত্র দিয়ে করতে পারতা ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্রটা দিয়েও কিন্তু ত্বরণ এখানে বসিয়ে দিলে এই মানটা কিন্তু চলে আসবে। তো তোমাদের ইচ্ছা, তোমরা এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। আমি এটা দিয়ে করতেছি সহজে বোঝার জন্য। কিছু সামনে ম্যাথ আসতেছে, আমরা ওই s সমান ut প্লাস হাফ at স্কয়ার সূত্রটা দিয়ে করব। আমি চাইতেছি সবগুলো সূত্রের প্রয়োগই তোমরা যেন বুঝতে পারো আর কি। আচ্ছা, তাহলে এখানে চলো আমরা ভ্যালু বসিয়ে দিই। ভ্যালু বসালে আমরা এখানে পাবো কত 5 প্লাস v এর মান 15 ডিভাইডেড বাই 2 ইনটু t। এটা s1, যেহেতু s1 একটা বের করতেছি আমরা। আচ্ছা, এখান থেকে আমরা পাইতেছি উপরে 20 নিচে 2 ইনটু t এর মান কত ছিল এখানে 10। এখন যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে 10, 10 আর 10 যদি আমরা গুণ করি তাহলে s সমান আমরা পাইতেছি 100 অর্থাৎ 100 মিটার। তাহলে আমরা বলতে পারি যে এবি অংশ, এই এবি অংশের দূরত্ব এটা কত 100 মিটার। ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা বিসি অংশের দূরত্বটা বের করি। বিসি বিসি অংশের দূরত্ব আমরা কিভাবে বের করব? বিসি এর দূরত্ব দেখো, বিসি তে কি দেয়া আছে, বিসি তে বি বিন্দুতে বেগ কত 15, সি বিন্দুতেও কিন্তু কি 15। বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়েছে না। তার মানে এটা কি সমবেগে চলছে গাড়িটা, তাই না? সমবেগের ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র একটাই জানি। সমবেগের ক্ষেত্রে সূত্র কি? সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভিটি। যেহেতু আমরা S2 বের করতেছি ভিসি, এজন্য S2 সমান আমরা কি লিখব, S সমান আমরা জানি ভিটি, সো S2 সমান ভিটি সরাসরি আমরা বসিয়ে দিলাম এখানে। তাহলে এখানে ভি এর মান কত? দেখো এখানে ভি এর মান কিন্তু কি 15, এই যে ভি এর মান 15। আদি বেগের দরকার নেই। এখন দেখি সময়, আমাদের সময়টা কত। সময় দেখো 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, অর্থাৎ সময় কিন্তু 10 সেকেন্ড, এই সময় 10 সেকেন্ড। আমরা বের করবো এবার S2 এর ভ্যালু, সো S2 সমান 1। তো এখানে বসিয়ে দিই ভ্যালুগুলো আমরা 15 ইনটু 10, এখান থেকে কত পাবো 150 মিটার। S2 মানে হচ্ছে 150
50 মিটার। সো এতটুকু আমরা পাইলাম 150 মিটার। এবার হচ্ছে দেখো সিডি অংশের ক্ষেত্রে, এই যে সিডি এর অংশের যে দূরত্বটা ওইটা আমরা কিভাবে বের করব। সিডি এর ক্ষেত্রে সি বিন্দুতে বেগ দেয়া আছে কত, আদি বেগ। চলো আমরা সিডি এরটা বের করি। সিডি এর দূরত্ব দেখো, সি বিন্দুতে বেগ 15 কিন্তু আছে, বেগ 15। যেহেতু সি বিন্দু এখন কিন্তু আদি বিন্দু হয়ে যাবে, তাই না? এখান থেকে এখানে আসছে, এখান থেকে শুরু, এখান থেকে যদি শেষ হয়, তাহলে সি বিন্দু হচ্ছে এখন আদি বেগ। সি বিন্দুতে আদি বেগ হচ্ছে 50। ডি বিন্দু হবে শেষ বেগ, ডি বিন্দুতে ভি হবে 0। এখানে একক লিখবা মিটার পার সেকেন্ড। এখানে দেখো সময় কত লাগছে, 20 থেকে 28 সেকেন্ড পর্যন্ত, তাই না? 20 থেকে 28 সেকেন্ড পর্যন্ত, তার মানে টি হচ্ছে এখানে আর 10 না, টি হচ্ছে 8। এবং আমরা এখানে আবার S3 বের করি। সো সেম সূত্র, আগের সূত্র, S3 সমান U প্লাস V ডিভাইডেড বাই 2 ইনটু কত, ঠিক আছে? সেম সূত্র। যদি তোমরা এই ওই সূত্রটা S সমান U প্লাস হাফ এটি স্কয়ার ইউজ করতে চাও, তাহলে ওই অংশের ত্বরক তোমরা বের করে নিবা, বের করে তারপর হচ্ছে S সমান U প্লাস হাফ এটি স্কয়ার এর ভ্যালু বসাবো এখানে, ঠিক আছে? আর যদি মনে করো যে না আমি এত পেঁচালে যাইতে চাইতেছি না, আমি সরাসরি এই সূত্র ইউজ করব শর্টকাট, তাহলে এই সূত্র ভ্যালুগুলো শুধু বসিয়ে দিবা। এখানে হচ্ছে 15 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইনটু টি এর ভ্যালু হচ্ছে 8। এখন এখানে 15 কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাবো 7.5 ইনটু এখানে 8। এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো আমরা 60 মিটার, অর্থাৎ S3 সমান হচ্ছে কত, 60 মিটার। তার মানে এই অংশের যে দূরত্ব এটা হচ্ছে কি 60 মিটার, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমাদের কাজ কি, আমাদের কাছে তো আলাদা আলাদা কিন্তু চাইছে না, আমাদের কাছে চাইছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। সো আমরা এখন সবগুলো যোগ করে দিলে কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাব। তো আমরা মোট অতিক্রান্ত দূরত্ব যোগ করে বের করে নিই। আমরা এখানে লিখব, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব S সমান S1 প্লাস S2 প্লাস S3। S1 কত পাইছিলাম, 100, সো 100 যোগ S2 পাইছিলাম কত, 150 যোগ S3 পাইছিলাম 60। তাহলে মোট হচ্ছে কত মিটার। এখন এটা যোগ করলে আমরা কত পাবো, 0 11 1 হাতে আসছে 1, 1 একে 2, 2 একে 3, তার মানে হচ্ছে এখানে আমরা পাইলাম কত, 310 মিটার পাইলাম মোট অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ গাড়িটা মোট 310 মিটার দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের ঢাকা বোর্ডের 2022 সালে আসছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। পরের কোশ্চেনটা দেখো, এটা রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। এখানে একটি গাড়ির সময় বনাম বেগের একটি সারণী দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে প্রথমেই গরুর গড় প্রশ্নে বলছে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। ঘোড়ার গড় প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখা অঙ্কন করে এর বিভিন্ন অংশের ত্বরণ নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথমে যে গরুর গড় প্রশ্নটা বলা হয়েছে যে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, সেটা আমরা বের করবো কিভাবে। এখানে যখন তোমরা সবটার দিকে লক্ষ্য করবা, দেখো সময় যখন 0 সেকেন্ড তখন বেগ কি 0, সময় যখন 20 সেকেন্ড তখন দেখো বেগ হচ্ছে 4, সময় যখন 40 সেকেন্ড বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এবং সময় যখন 60 সেকেন্ড তখন এখানে বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তার মানে 1 মিনিট পর্যন্ত দেখো 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 1 মিনিট পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছে। দেখো 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12। পরবর্তী দেখো 60 থেকে 80 সেকেন্ড, অর্থাৎ পরবর্তী যে 20 সেকেন্ড, এইখানে দেখো বেগের কোনো পরিবর্তন হয়েছে না, বেগ এখানে 12 ছিল, এখানে কি 12 গিয়েছে। অর্থাৎ গাড়িটা এই 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলছে।
তাই না? তাইলে আমরা এই অংশটা, এই যে 1 মিনিট 20 সেকেন্ডের কত দূরত্ব অতিক্রম, এটা আমরা দুইটা পার্টে বের করবো। এই কোশ্চেনটার আনসারটা আমরা দুইটা অংশে ভাগ করে বের করবো। প্রথম অংশে হচ্ছে আমরা 0 থেকে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট, এই 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত এটা কতটুকু দূরত্ব গেছে আমরা ওইটা বের করবো। পরবর্তী আবার 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ পরবর্তী 20 সেকেন্ডে এটা কতটুকু দূরত্ব করছে ওইটা আমরা বের করবো। যেহেতু 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত এখানে গাড়িটা কি ত্বরণ, যেহেতু বেগের পরিবর্তন হয়েছে তার মানে এখানে ত্বরণ ছিল, মানে সমবেগ না। তাইলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ড এর দূরত্ব, তাহলে প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ডের দূরত্ব আমরা বের করব। এখানে আমাদের কি দেয়া আছে, এখানে দেখো আমাদের দেয়া আছে আদিবেগ দেয়া আছে 0 মিটার/সেকেন্ড। শেষ বেগ v সমান কি দেয়া আছে, শেষ বেগ v, এই 60 সেকেন্ডের ক্ষেত্রে দেখো শেষ বেগ v দেয়া আছে কত 12, অর্থাৎ 12 মিটার/সেকেন্ড। এবং এখানে আমাদের সময় দেয়া আছে t সমান কি দেয়া আছে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত, যেহেতু আমরা বের করতেছি তাহলে এখানে আমাদের সময় হবে কি 60 সেকেন্ড। আমরা বের করব কি, আমরা বের করব দূরত্ব s। আমরা 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত দূরত্বটাকে আমরা s1 ধরতেছি, পরবর্তী 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড যে 20 সেকেন্ডের দূরত্ব পরবর্তী ওইটা আমরা s2 ধরবো আর কি, ঠিক আছে। s1 সমান 1। এখন দেখো এই কাজটা তোমরা দুই ভাবে করতে পারো। কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র ইউজ করছিলাম, s সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু t। আরো একটা সূত্র ছিল দূরত্বের, ওইটা কি s সমান ut প্লাস হাফ at স্কয়ার। আমরা বলছিলাম যে যে কোনো 5টা রাশির মধ্যে যদি 4টা দেয়া থাকে, যেটা দেয়া নাই ওইটা লক্ষ্য করে বা ওইটা টার্গেট করে আমরা হচ্ছে সূত্রটা ইউজ করবো, তাই না। এখানে দেখো 4টা রাশি কি কি দেয়া আছে, u দেয়া আছে, v দেয়া আছে, t দেয়া আছে, s দেয়া আছে। দেয়া নাই কি ত্বরণ, a দেয়া নাই, ঠিক আছে। তো যেহেতু a দেয়া নাই, আমরা বলছিলাম a দেয়া না থাকলে আমরা সূত্র ইউজ করবো কোনটা, s সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু t। এই সূত্রটাই, সেম সূত্রটাই ইউজ করবো। এখন কেউ যদি মনে করে যে না, আমি এখান থেকে প্রথমে ত্বরণ বের করব, ত্বরণের মান এখান থেকে আমি a সমান 1 বের করব, v মাইনাস ut বাই t এই সূত্র দিয়ে a বের করব, a বের করে তারপর হচ্ছে s সমান ut প্লাস হাফ at স্কয়ার এখানে বসাবো, বসাতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি শর্টকাটের জন্য আমি এটা ইউজ করতেছি, এখানে কোনো সমস্যা নেই, তোমরা সিকিউতে এটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা ভ্যালুগুলো যদি বসাই, u এর ভ্যালু হচ্ছে 0 প্লাস v এর ভ্যালু হচ্ছে 12 ডিভাইড বাই 2 ইনটু t এর ভ্যালু হচ্ছে 60। এখান থেকে আমরা কত পাবো, এখানে s1 বের করতেছি আমরা, এখানে কাটাকাটি করলে পাবো আমরা 6 এবং এখানে হচ্ছে 16, তাহলে এখানে পাবো 360। অর্থাৎ s1 প্রথম 1 মিনিটে গাড়িটা হচ্ছে 360 মিটার দূরত্ব অতিক্রম করছিল। এখন আমাদের তো শুধু 1 মিনিটে বলে নাই, আমাদেরকে বলছে 1 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, তাহলে পরবর্তী 20 সেকেন্ডে অর্থাৎ 60 থেকে 80 পর্যন্ত এটুকু এর জন্য আমরা কিভাবে বের করবো দূরত্বটা, যেহেতু এতটুকু গাড়িটা কি সমবেগে চলছে, দেখো বেগের কোনো পরিবর্তন হয়েছে না। সেই ক্ষেত্রে আমরা কি জানি, এই ক্ষেত্রে আমরা জানি কি, এখানে পরবর্তী 20 সেকেন্ডে, এই কথাটা এখানে লিখে দিবা, পরবর্তী 20 সেকেন্ডে দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডের দূরত্ব s2 সমান vt, যেহেতু সমবেগে চলছে। এখানে v সমান কি দেয়া ছিল, v সমান হচ্ছে 12 মিটার/সেকেন্ড এবং t সমান যেহেতু পরবর্তী 20 সেকেন্ড আমরা এখানে বের করতেছি s2 সমান, ভ্যালু বসিয়ে দিই, v এর ভ্যালু হচ্ছে 12 ইনটু t এর ভ্যালু হচ্ছে কি 20, এখান থেকে পাবো আমরা 240 মিটার s2। এখন আমাদের মোট 1 মিনিট 20 সেকেন্ডে যে দূরত্বটা গেছে ওইটা আমরা পাবো, দুইটাকে যোগ করে দিলেই পাবো। সুতরাং 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
অতিক্রান্ত দূরত্ব s সমান s1 প্লাস s2 সমান এখান থেকে s1 এর ভ্যালু পাইছিলাম আমরা 360 প্লাস এখানে হচ্ছে s2 এর ভ্যালু 240 এত মিটার। এখন এই দুইটাকে যদি যোগ করি আমরা এখান থেকে পাবো 360 আর 240 হচ্ছে 600 মিটার। অর্থাৎ গাড়িটা 1 মিনিট 20 সেকেন্ডে 600 মিটার দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা কেউ যদি চাও যে না এই সূত্র ইউজ করবে না, তোমরা প্রথম অংশের জন্য তোমরা s সমান ut প্লাস হাফ at স্কয়ার ইউজ করবা, তোমরা করতে পারো, কোনো মানা নাই। তাহলে তোমরা সেই ক্ষেত্রে কি করবা, প্রথমে হচ্ছে ত্বরণটা বের করে নিবা, তারপরে ওই সূত্রের মধ্যে ত্বরণের মানটা বসিয়ে দিবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ওইটা করে দেখবা। এই আমি এই সূত্র দিয়ে করছি, তোমাদের কাজ হচ্ছে ওই সূত্র দিয়ে দিয়ে করে তোমরা দেখবা অ্যান্সার এটা আসছে কিনা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরের কোশ্চেনটা কি বলছে, এটা আমাদের শেষ। পরের কোশ্চেনটাতে বলছে যে উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখা অঙ্কন করে এর বিভিন্ন অংশের ত্বরণ নির্ণয় করে। তাহলে আমরা এইটা সলভ করার জন্য প্রথমে এখানে যে বেগ বনাম সময় যে ছকটা দেওয়া আছে, এই ছকটা থেকে আমরা কি করব, এই ছকের জন্য একটা লেখচিত্র অঙ্কন করব। তারপরে ওই লেখচিত্রটার বিভিন্ন অংশে ত্বরণ কি, আমরা ওই ত্বরণটা নির্ণয় করে ফেলবো। চলো তাহলে প্রথমেই লেখচিত্র অঙ্কন করে ফেলি। তোমরা সবাই এরকম ছক দেওয়া থাকলে লেখচিত্র কিন্তু তোমরা অঙ্কন করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা লেখচিত্র অঙ্কন করে ফেলি। আমরা যদি সময় বনাম বেগের যে ছকটা দেওয়া আছে এখানে, তার জন্য আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা এমন একটি লেখচিত্র পাবো। কিভাবে দেখো, এখানে আমরা x অক্ষ বরাবর সময় t এবং y অক্ষ বরাবর বেগ v নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো যখন সময়টা যখন দেখো জিরো, এই যে এখানে সময় যখন জিরো, তখন বেগও কিন্তু কি জিরো, সময় জিরো বেগও জিরো। সময় যখন দেখো 20 সেকেন্ড, তখন বেগ আমরা পাচ্ছি এখানে কত 4। সো দেখো এখানে সময় যখন 20 সেকেন্ড, এই যে বেগ দেখো এখানে আমরা 4 পাইতেছি। সময় যখন 40 সেকেন্ড, তখন আমরা বেগ পাইতেছি 8। এই লেখচিত্র তো দেখো সেম, সময় যখন 40 সেকেন্ড আমরা বেগ পাইতেছি কত এখানে 8। সময় যখন 60 সেকেন্ড, তখন আমরা বেগ পাইতেছি 12। তাহলে এখানে সময় 60 সেকেন্ডে, এই যে দেখো বেগ এই যে 12, এটা একটু উপরে নিচে হয়ে গেছে, তোমরা একটু মিলিয়ে নিবা। ঠিক আছে, তারপর সেম যখন সময় 80 সেকেন্ড, তখন বেগের মান কি 12 কিন্তু আছে, কোনো পরিবর্তন হচ্ছে না, এই যে 12 আছে। তারপর যখন সময় 100 সেকেন্ড হয়েছে, তখন বেগটা একটু কমছে, 12 থেকে কমে কত হয়েছে 6 হয়েছে। এই যে দেখো সময় যখন 100 সেকেন্ড, তখন বেগ কি কমছে, এই 12 থেকে কমতে কমতে কত হয়েছে, এই যে 6 পর্যন্ত হয়েছে। তারপর দেখো সময় যখন 120 সেকেন্ড, সময় যখন 120 সেকেন্ড, তখন বেগ হচ্ছে কি একদম জিরো হয়ে গেছে, কিন্তু এই যে বেগ একবারে জিরো হয়ে গেছে। সো সময় 120 সেকেন্ডের ক্ষেত্রে বেগটা কমতে কমতে কি হয়ে গেছে, এই যে জিরো, সি বিন্দুতে এসে জিরো হয়ে গেছে। এখন আমাদেরকে বলছে এই যে এই লেখচিত্রটা আঁকাই শেষ না, বলছে এই লেখচিত্র আঁকার জন্য আঁকছি আমরা, তারপরে বলছে এই লেখচিত্র থেকে কি হচ্ছে বিভিন্ন অংশে ত্বরণ নির্ণয় করতে হচ্ছে। দেখো এখানে আমরা কয়টা অংশ পেয়েছি, এই যে ও থেকে এ, এইটা একটা অংশ, আবার এ বি এখানে আরেকটা অংশ, আবার বি থেকে কি সি পর্যন্ত এখানে হচ্ছে আরেকটা অংশ। সো এই তিনটা অংশের জন্য আমরা এখন ত্বরণ বের করি। ঠিক আছে, তা আমি এই লেখাগুলা মিশিয়ে দিচ্ছি, কারণ এইগুলো আমাদের এখন আর কোনো দরকার নেই। আচ্ছা, প্রথম অংশের জন্য দেখো, অর্থাৎ ও এ যে অংশটা আছে, এই যে ও থেকে এ পর্যন্ত যে অংশটুকু আছে, এই অংশের ত্বরণ দেখো এখানে আমরা কি কি পাইতেছি। ও বিন্দুতে আমরা এখানে সময় কি পাইতেছি, আমরা এখানে সময় পাইতেছি, দেখো এখানে ও এ অংশের জন্য আমরা প্রথম নির্ণয় করব ও এ এর ক্ষেত্রে। ঠিক আছে, ও এ এর ক্ষেত্রে আমরা দেখো এখানে প্রথমেই পাইতেছি ব্যাগ পাইতেছি আমরা এখানে কত, দেখো যখন সময় জিরো, তখন ব্যাগটা কি ছিল জিরো ছিল, তার মানে আদি বেগ এখানে 0 মিটার পার সেকেন্ড। সময় বাড়তেছে, জিরো থেকে বাড়তে 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 কত হয়েছে দেখো, এই যে সময় জিরো থেকে বাড়তে বাড়তে 60 সেকেন্ড হয়েছে। এদিকে বেগও কিন্তু বাড়তে বাড়তে কত হয়েছে 12 হয়েছে। তার মানে শেষ বেগ জিরো থেকে বৃদ্ধি পায়া ও বিন্দু থেকে এ বিন্দুতে বৃদ্ধি পায়া কত হয়েছে 12 মিটার পার সেকেন্ড। এবং সময় কতটুকু
0 থেকে 60 সেকেন্ড, তার মানে সময়টা হচ্ছে 60 সেকেন্ড। এখানে আমরা বের করব কি ত্বরণ, কার ত্বরণ? ও এ অংশের ত্বরণ। আমি এখানে ও এ দ্বারা বুঝাইতেছি যে এই ও এ অংশের ত্বরণ, ঠিক আছে? এইটা সমান ওয়াট। তাহলে এর ক্ষেত্রে আমরা কি জানি? এই ক্ষেত্রে তো আমরা জানি এ সমান ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই। ভি এর ভ্যালু কত? 12 মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে 0 এবং সময় হচ্ছে 60 সেকেন্ড। সুতরাং এখান থেকে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই ভ্যালুটা, আমরা পাবো কত? 12 ডিভাইডেড বাই 16। এখানে আমরা পাইতেছি 0.2, অর্থাৎ ও এ অংশের ত্বরণ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই যে এই অংশটুকু আছে ও এ, এই অংশটুকুর ত্বরণ হচ্ছে কত? ত্বরণ এ সমান 0.2। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বাকি এবি, এই যে দেখো এবি যে অংশটা আছে, এবি অংশের ক্ষেত্রে, এবি এর ক্ষেত্রে দেখো এবি এর ক্ষেত্রে আমরা ত্বরণ কত পাবো? এখানে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? এখানে এ বিন্দুতে বেগ 12 ছিল, এ থেকে বি বিন্দু পর্যন্ত কি বেগটা সেমই ছিল, 12 কিন্তু ছিল। সো যেহেতু এ থেকে বি বিন্দু পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয়েছে না, অর্থাৎ সমবেগ ছিল, আমরা জানি সমবেগের ক্ষেত্রে ত্বরণ সমবেগের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই অংশের ত্বরণ হচ্ছে কি? এই অংশের ত্বরণ হচ্ছে। এবার আসো বি থেকে সি বিন্দুতে বেগের কিন্তু পরিবর্তন হয়েছে। সো বি থেকে সি বিন্দুর ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে আমরা এখানে লিখবো বিসি এর ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে কি দেয়া আছে এখানে দেখো, বি বিন্দুকে যদি আমরা আদি বিন্দু ধরি, তাহলে এখানে আদি বেগ হচ্ছে কি 12, বি বিন্দুতে বেগ হচ্ছে 12, তার মানে এখানে ইউ সমান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। শেষ বিন্দুতে দেখো এখানে আছে বেগ ভি, শেষ বেগ ভি সমান 0 হয়ে গেছে, 0 মিটার পার সেকেন্ড। সময় কতটুকু দেখো তো, বি বিন্দুতে সময়টা ছিল কত? বি বিন্দুতে সময়টা ছিল 80 সেকেন্ড। 80 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত? 120 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ মোট সময় হচ্ছে 40 সেকেন্ড, অর্থাৎ টি সমান হচ্ছে 40 সেকেন্ড। এখন আমরা ত্বরণ বের করব। ত্বরণ বিসি সমান হয়, অর্থাৎ বিসি অংশের ত্বরণ সহজ হয়। ঠিক আছে? তা আমরা কি জানি? আবার আবার এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভ্যালু বসিয়ে দিই। ভি এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু হচ্ছে 12, টি এর ভ্যালু হচ্ছে 14। সুতরাং এ সমান এখান থেকে আমরা পাবো 12 ডিভাইডেড বাই 40। সো এখানে আমরা পাবো মাইনাসের 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই যে অংশটা, এই অংশ বি থেকে সি পর্যন্ত এই অংশের ত্বরণ পাইছি আমরা কত? মাইনাসের 0.3। ঠিক আছে? তাইলে তোমরা এইভাবে এটা সুন্দর করে একটু গুছিয়ে লিখবা, সুন্দর করে লিখে সুন্দর করে এই বর্ণনাটা দিয়ে দেবা। ঠিক আছে? এই যে প্রথমে এই গ্রাফটা আঁকবা, তারপরে এখানে আলাদা আলাদা প্রত্যেকটার জন্য বের করবা, বের করে তারপর বলে দিবা, এবং এখানে কি জন্য 0 হয়েছে ওই বর্ণনাটাও কিন্তু ঠিকঠাক ভাবে দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের সব বা টেবিল রিলেটেড যে টাইপটা, ওই টাইপের একটা সৃজনশীল। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী টাইপটাতে চলে যাই। চলো, এরপরের টাইপটা দেখো, যশোর বোর্ড 2021 সালে এটা আসছে। তো এখানে একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকটাতে কি বলা হয়েছে? 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভেতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ 1/3 হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড চলল। ঠিক আছে? এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্নে কি চাওয়া হয়েছে? গরুর গতে বলা হয়েছে বুলেটটির ত্বরণ নির্ণয় করো, এবং ঘোড়ার গতে বলা হয়েছে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা গাণিতিক ভাবে দেখাও। আচ্ছা, তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা একটু কষ্ট করে একটু চিত্র আঁকার চেষ্টা করবা। ধরো আমরা এখানে একটা গাছ কল্পনা করি, ধরো এইটা একটা ঘাস, ঠিক আছে? এটার
কত মিটার পুরো বইলা দিছে দেখো 6 সেন্টিমিটার পুরো। তাহলে আমরা এখান থেকে এটা কল্পনা করতে পারি যে এখান থেকে এই পর্যন্ত এই গাছটা 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বলছে একটা বুলেট কত বেগে, 30 মিটার/সেকেন্ড। তো ধরো এখান থেকে একটা বুলেট, একটা ছোড়া হইলো, ধরলাম এইটা একটা বুলেট। তো এখান থেকে কত বেগে ছোড়া হয়েছে বুলেটটাকে ধরো ছোড়া হয়েছে 30 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, 30 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, এবং এটা কতটুকু প্রবেশ করছে গাছের ভেতরে, 2 সেন্টিমিটার প্রবেশ করছে। তো আমরা ধরলাম এখান থেকে এটাকে 30 মিটার/সেকেন্ড বেগে ছোড়ার পর বুলেটটা এই যে এখান থেকে ধরলাম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 সেন্টিমিটার। এরপর কি হয়েছে, 2 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/3 বেগ কি হয়েছে, হ্রাস হয়েছে। অর্থাৎ এই 2 সেন্টিমিটার এইখানে আসার পর তার বেগটা কত হয়ে গেছে, 30-এর 1/3। তার মানে কি, 1/3 যদি হ্রাস পায়, এই 30-এর 1/3 মানে 1/3, তাইলে হ্রাস পাইছে কত, 10 মিটার/সেকেন্ড বেগ হচ্ছে হ্রাস পাইছে। তাহলে এই বিন্দুতে যদি 30 মিটার/সেন্টিমিটার বেগে বুলেটটা চলতে চলতে এই বিন্দুতে আইসা 10 মিটার/সেকেন্ড বেগ হ্রাস পায়, তাহলে এই বিন্দুর বেগ কত বলতো, 30 থেকে যদি 10 হ্রাস পায়, তাহলে তো এই বিন্দুর বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এই তো তারপরে বলছে বুলেটটা আরো 1 সেকেন্ড পর্যন্ত চলছে। আচ্ছা, তাহলে আমরা এই মোটামুটি এই যে উদ্দীপক দেওয়া আছে এর সাথে মিলিয়ে আমরা যে চিত্রটা আঁকলাম, এখান থেকে আমরা তাহলে কি কি পাইতেছি দেখো তো। এইখানে যে 30 মিটার/সেকেন্ড বেগ দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে আদি বেগ। এবং এটা যে এই 2 সেন্টিমিটার পর্যন্ত কি হয়েছে, এটা তক্তাটাকে বা গাছটাকে কি করছে, গাছটার ভেতরে ঢুকছে, তাহলে আমরা বলতে পারি না যে এটার এখানে এই 2 সেন্টিমিটার হচ্ছে এটার যে সরণ। এবং এই বিন্দুতে আইসা যেহেতু 1/3 অর্থাৎ 1/3 কি হয়েছে, বেগ হ্রাস পাইছে, তাহলে এইখানে যে বেগটা পাইছে আমরা এটাকে বলতে পারি না যে এটা এই বিন্দুর শেষ বেগ ধরতে পারি না আমরা ভি। তাহলে দেখো আমাদের কাছে কি কি দেয়া আছে, আমরা যদি এখানে একটু লিখি, এখানে এইখান থেকে দেখি আমরা লিখতেছি, দেখো ইউ সমান দেয়া আছে 30 মিটার/সেকেন্ড, ভি সমান আছে 20 মিটার/সেকেন্ড। ভি কিভাবে 20 মিটার/সেকেন্ড হয়েছে বুঝছো কিন্তু, তাই না? যেহেতু 1/3 হ্রাস পাইছে, তার মানে 30-এর 1/3 হচ্ছে 10 মিটার/সেকেন্ড হ্রাস পাইলে এখানে আর থাকে কত, 20। তারপর দূরত্ব দেখো এস, সরণ দেয়া আছে 2 সেন্টিমিটার। আচ্ছা, এটা একটু আলাদা করে দিই, 2 সেন্টিমিটার। আচ্ছা, এইটাকে যদি আমরা একটু মিটারে নিয়ে যাই, তাহলে 2 সেন্টিমিটারকে মিটার নিলে আমরা কত পাবো, 0.02 মিটার। না, আমাদের কাছে কি চাইছে, এই গরুর গড় প্রশ্নতে আমাদের কাছে চাইছে ত্বরণ নির্ণয় করো। তাহলে এখান থেকে ত্বরণ এর সমান 5। দেখো তাহলে এখানে আমরা কয়টা রাশি দেখতেছি, ওই কিছুক্ষণ আগে আমরা বললাম কি শুরুতেই, যে যে কোনো 4টা রাশি যদি থাকে পঞ্চমটা কোনটা নাই ওইটা দেখে হচ্ছে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। দেখো এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, সরণ আছে, ত্বরণ আছে। মানে আছে বলতে আমরা তো ত্বরণ বের করবো। এই 4টা রাশি নাই কোন জিনিসটা এখানে, এই চিত্র আমি যা আঁকছি এখান থেকে আমাদের সময় দেয়া নেই। তোমরা কিন্তু এইটা আবার ভুলাই ফেলো না যে এখানে 1 সেকেন্ড দেওয়া আছে, না, এইটা কিন্তু এই ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে যে এইটুকু পর্যন্ত 2 সেন্টিমিটারের প্রবেশের পর্যন্ত কিন্তু সময়ের কোনো এখানে ফাংশনই নেই। সময় হচ্ছে এর পরবর্তী 1 সেকেন্ড পর্যন্ত চলছে, এরা বইলে দিচ্ছে, আমরা দেখবো এটা কাজে লাগে কিনা। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু সময় দেওয়া নাই। যদি সময় দেওয়া না থাকে তাহলে আমরা বলছিলাম কোন সূত্রটা আমরা ইউজ করব, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এখানে কোথাও সময় নেই, কিন্তু এই সূত্র আমরা কিন্তু বলছি সময় না দেওয়া থাকলে আমরা এই সূত্র ইউজ করি। ঠিক আছে, এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই, দেখো ভ্যালুগুলো বসালে আমরা কি পাবো, আমাদের তো টার্গেট হচ্ছে কি এই এ বের করা, তাই না? এখান থেকে এ বের করা। তো এই টার্মটা আমরা ধরো পুরোটা টার্ম এই পাশে যদি কল্পনা করি 2as, তাহলে ওই পাশে কি থাকতেছে, মানে প্লাস ইউ স্কোয়ার।
তোর এই পুরাটা টার্ম এই পাশে নিয়ে আসলাম, ভি স্কোয়ার ওই পাশে। ঠিক আছে, আমি একসাথে করতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে করতেছি আর কি। তাহলে এই পাশে থাকতেছে 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এ এর ভ্যালু বের করা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখন ভ্যালু সবগুলো বসিয়ে দিই, সবগুলো ভ্যালু আমাদের কাছে দেয়া আছে। এখানে আছে কত, ভি স্কোয়ারের ভ্যালু কত 20, তার মানে 20 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস কত পাইছি আমরা 2 সেন্টিমিটার দেওয়া ছিল, এটাকে কিন্তু মিটারে নিলে 0.02 চলে আসে, 0.02। এখন আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি কত আসে। এখানে হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 0.02। এখান থেকে আমরা পাই মাইনাসের 12,500, মাইনাস 12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা ত্বরণটা এখানে আমরা কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে মন্দন হয়েছে। আসলে এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাইতেছে, মন্দন। কারণ কি দেখো এখানে ব্যাগ কিন্তু কি হ্রাস পাইছিল কিন্তু, তাই না? 30 থেকে এই যে গাছের মধ্যে ঢুকতে ঢুকতে এটা কি হয়েছিল, ব্যাগ আস্তে আস্তে হ্রাস পাইছিল, এই জন্য এখানে আমরা মন্দন মানে ঋণাত্মক চিহ্ন যুক্ত পাইছি, মন্দন পাইছি। তাহলে আমাদের এই কোশ্চেনটা এই মন্দন আমরা বের করতে পারছি, তাই না? এরপরের কোশ্চেনটাতে দেখো কি বলছে, বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা গাণিতিক ভাবে দেখা। আচ্ছা, তাহলে এইটা আমরা কিভাবে করব দেখো, বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি এই চিত্রটা রাখতেছি, দেখো এখানে এর আদিবেগ কি ছিল, ইউ ছিল। আচ্ছা, এখন এইটার মধ্যে যে ত্বরণ আমরা পাইলাম, ত্বরণ আমরা এখানে কত পাইছি, আমি এখানে লিখতেছি, ত্বরণটা আমরা কিন্তু এখানে পাইছি মাইনাসের 12,500 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা পাইছি বলবো। ঠিক আছে, এই ব্যাগে এই আদি ব্যাগ 30, ত্বরণ কিন্তু এই পুরোটা গাছের ভেতর যে বুলেটটা যাওয়ার সময় ত্বরণটা কিন্তু সেম থাকবে। এই যেহেতু এটা একই, কি এই একজাট একই সেম পদার্থ, এই গাছ পুরাটাই তো গাছ, এখানে অন্য কোনো ভিন্ন কোনো পদার্থ নাই, সেই ক্ষেত্রে ত্বরণ সেম থাকবে। এবং আদিবেগ এত, এই গাছটাকে ভেদ করার জন্য বলতো এই আদিবেগ নিয়ে এই ত্বরণে এই বুলেটটা কতটুকু যেতে হবে। এইখানে দেখো এই গাছটার পুরুত্ব দেয়া আছে 6.5 সেন্টিমিটার, এই যে এখানে 6.5 সেন্টিমিটার দেয়া আছে। যদি সে এই আদিবেগ এতটুকু নিয়ে এই ত্বরণে এই 6.5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই বুলেটটা কি গাছটিকে ভেদ করতে পারবে। আর যদি না পারে, এর চেয়ে কম হয় সরণ, তাহলে আমরা বলবো কি পারে না। সো এখান থেকে দেখো আমরা কি ডাটা কি লিখতে পারি। আচ্ছা, আরেকটা কথা দেখো, যখন বুলেটটা চলতেছে চলতেছে গাছের ভেতর দিয়ে, কতক্ষণ পর্যন্ত চলবে, কতক্ষণ পর্যন্ত এই বুলেটটা এই গাছের ভেতরে ঢুকতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এর ব্যাগ, এই যে এখানে ইউ আদি ব্যাগ ছিল 30, যতক্ষণ পর্যন্ত এর ব্যাগ ধরো একটা বিন্দুতে চলতেছে চলতেছে একটা বিন্দুতে আসে, আমি ধরলাম আর কি, এর ব্যাগ যতক্ষণ পর্যন্ত জিরো না হবে, এর ব্যাগ শেষ ব্যাগ যতক্ষণ পর্যন্ত কি না হবে, জিরো না হবে। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এখানে ঘোরার ক্ষেত্রে আদি ব্যাগ আগেরটাই যা ছিল 30 মিটার পার সেকেন্ড, শেষ ব্যাগ যেহেতু এটা আমরা দেখবো শেষ ব্যাগ পর্যন্ত এটা কতটুকু যাইতেছে, তাই না? তাহলে শেষ ব্যাগ এখানে নিচে 0 মিটার পার সেকেন্ড। এবং এখানে ত্বরণ কত দেয়া আছে, আমরা পাইছিলাম এখানে ত্বরণ এ পাইছিলাম মাইনাসের 12,500 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের এখানে সরণ কতটুকু আছে, 6.5 আছে। আমরা দেখব এইখানে আমরা সরণ 6.5 পাই কিনা। সরণ আমরা এই আদি বেগে এই শেষ বেগ 0 হওয়া পর্যন্ত এই ত্বরণ নিয়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। যদি দেখি আমরা 6.5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারছে সে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এই বুলেটটা কি গাছটাকে ভেদ করতে পারবে। আর যদি না হয়, এর চেয়ে কম হয়, তখন আমরা বলবো যে এই বুলেটটা গাছটাকে ভেদ করতে পারবে। তাহলে চলো আমরা জানি, আবার দেখো সেম এখানে কি কি দেয়া আছে, আদি বেগ ইউ, শেষ বেগ ভি, এ এবং এস বের করব। তাহলে এখানে নাই কি, আবার আগের মতো সেম, এখানে সময় দেওয়া নাই, মানে টি নাই। যদি টি না থাকে তাহলে আমরা বলছি কোন সূত্র,
ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as সেম। এখন আমরা এখান থেকে বের করব s এর মান। আগের মতো কিছুক্ষণ আগে মাত্র আমরা এই সূত্রটা বের করছিলাম, যখন এই দুইটা টার্ম এই পাশে চলে আসে 2as, ইউ যদি এই পাশে নিয়ে আসি মানে পুরোটা, তাহলে কিন্তু এটা প্লাস এর ছিল, আবার ওই পাশে নিয়ে গেলে দেখো এইটাই পাই করতে আমরা চেঞ্জ করলাম। আমি আর দুই লাইন করলাম না, এক লাইন করে রাখছি। এখান থেকে আমাদের এখন টার্গেট হচ্ছে s বের করা। s যদি বের করি দেখো s সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a। এখন ভ্যালুগুলো বসাই আমরা। ভি স্কয়ার কিন্তু 0 এখন, এবার কিন্তু 0 এই যে মাইনাস ইউ স্কয়ার 30 মানে 30 স্কয়ার ইনটু 2 ইনটু মাইনাস, এখানে দেখো মাইনাসের কত ছিল 1200, মাইনাসের 12500। সুতরাং এখান থেকে s আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমরা কি পাই। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমরা পাবো মাইনাসের 30 স্কয়ার না ডিভাইডেড বাই 2 ইনটু মাইনাসের 12500। দেখো এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পাচ্ছি কত 0.036 মিটার। ঠিক আছে, এখন যদি এইটা আমাদের এখানে কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে, যদি এটাকে আমরা সেন্টিমিটারে নিতে চাই তাহলে কি করব? মিটার থেকে সেন্টিমিটার নিতে চাইলে আমরা জানি 100 দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 100 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, দেখো এখানে কত পাইতেছি, s সমান আমরা পাইতেছি 3.6 সেন্টিমিটার। আচ্ছা এখানে তাইলে দেখো আমাদের কত দেয়া ছিল 6.5 সেন্টিমিটার। তাহলে বুলেটটা কত মিটার পর্যন্ত যাইতে পারবে, কত সেন্টিমিটার পর্যন্ত? 3.6 সেন্টিমিটার পর্যন্ত যাইতে পারবে। তাহলে কি গাছটাকে ভেদ করতে পারবে বুলেটটা? না, গাছটাকে কিন্তু ভেদ করতে পারবে না। সো তাহলে আনসার হবে কি, যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এর পরের টাইপে আমরা চলে যাই। পরের টাইপটা দেখো, যশোর বোর্ড 2023 সালে আসছে এই প্রশ্নটা। এখানে একটা উদ্দীপক দেয়া আছে, তো উদ্দীপকটাতে কি বলা হয়েছে, 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করল। ঠিক আছে, এটা হচ্ছে উদ্দীপক। এবং প্রশ্নে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, প্রথম প্রশ্নে দেখো বলা হয়েছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, এবং 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিক্ষেপের পর বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। আচ্ছা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এই ভূমি থেকে আমরা ধরলাম একটা বল 20 মিটার পার সেকেন্ড আদিবেগে উপরের দিকে ছোড়া হয়েছে। ধরো ভূমি থেকে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটা বল কি উপরের দিকে ছোড়া হয়েছে। আমরা ধরলাম এই বলটা হচ্ছে কি এইচ উচ্চতায় উঠছে, কত উচ্চতায়, এইচ উচ্চতায় এই বলটা পৌঁছাইছে। আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। যখন আমরা কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করি সেই ক্ষেত্রে বলটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তারপর কি আবার নিচের দিকে কি ফিরে আসে না, ভূমিতে আবার চলে আসে। কি জন্য চলে আসে? কারণ আমরা যেই বেগে বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছিলাম ওই ব্যাগটা কি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওই ব্যাগটা শূন্য হয়ে যায়। তার মানে এই শূন্য হওয়ার ফলে কিন্তু বল কি আর উপরের দিকে যাইতেছে না, সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর শূন্য হওয়ার ফলে বলটা আবার কি নিচের দিকে পতিত হয়। তাহলে আমরা বলতে পারি যে এই যে সর্বোচ্চ উচ্চতা, এই যে ধরলাম আমরা এইচ, এই বিন্দুতে এই বলটার ব্যাগ কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। তাইলে এখন আমরা দেখে তো আমাদের কাছে চাওয়া হয়েছে যে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ আমরা তো ধরলাম সর্বোচ্চ এইচ উচ্চতায় বলটা উঠছে, তাই না? তাহলে আমাদের কাছে এখানে কি দেয়া আছে, এখানে আদি বেগ 20 মিটার পার সেকেন্ড দেয়া আছে, শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায় 0 মিটার পার সেকেন্ড, এবং আমরা এর আগের ক্লাস
ক্লাসগুলোতে এবং কিছুক্ষণ আগেও বইলে আসছি যে কোনো একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা উপর দিকে ছাড়ি কিংবা একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরের দিকে যখন কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি হচ্ছে কাজ করে। এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অভিকর্ষ ত্বরণ কি কাজ করে? যখন আমরা কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিই নিচের দিকে, তখন এই অভিকর্ষ ত্বরণটা জি হচ্ছে পজিটিভ। আর যখন নিচ থেকে উপরের দিকে কোনো একটা বস্তুকে আমরা নিক্ষেপ করি, তখন এই জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে। সেই ক্ষেত্রে এই জি এর মানটা হচ্ছে কি? নেগেটিভ। জি হচ্ছে এই জি নেগেটিভ দ্বারা আমরা বুঝাইতেছি যে এটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে চলতেছে বস্তুটা। ঠিক আছে? তাইলে আমরা এখানে যেহেতু উপরের দিকে ছুটছি আমরা, সেই ক্ষেত্রে এই জি এর ভ্যালু কিন্তু কি? আমরা নেগেটিভ বসাবো। ঠিক আছে? 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাইলে এইখানে দেখো আমাদের কাছে আদি বেগ দেয়া আছে, শেষ বেগ আমরা এখান থেকে বললাম সর্বোচ্চ উচ্চতায় 0 হবে এবং অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে কি 9.8। এটা যেহেতু উপরের দিকে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে, তখন এটার ভ্যালু কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আমাদের কাছে চাওয়া হয়েছে সর্বোচ্চ উচ্চতা h সমান 1। এখন দেখো এখানে আমাদের কাছে চারটা রাশি তো দেওয়া আছে। আমরা তো প্রথমেই বলছি যে কোনো চারটা রাশি দেয়া থাকলে দেয়া নাই কোনটা ওইটা দেখো। আমাদের এখানে চারটা রাশি দেয়া আছে, দেয়া নাই হচ্ছে সময়, আদি বেগ, শেষ বেগ, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা আছে। মানে আমরা তো উচ্চতা বেরি করব। এই চারটা রাশির সাথে সম্পর্ক যুক্ত সূত্র হচ্ছে কোনটা আমরা জানি? আমরা জানি এস সমান, আমরা তো এটা দিকেই আছি তাই না, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হিসেব। কিন্তু আমরা এখানে বসাবো কি? এস এর জায়গায় আমরা বলছিলাম এইচ বসাবো, এ এর জায়গায় আমরা বলছি টি বসাবো। আমরা জানি এইচ সমান আমরা জানি আমরা জানি ই ছাড়া সূত্র কোনটা ছিল? ভি স্কয়ার। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2, আমরা এখানে জি এইচ লিখবো তাই না? যেহেতু আমরা কি পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র ইউজ করতেছি, এখানে এ এস না লিখে আমরা জি এইচ লিখব। এবং আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দেখো যেহেতু আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি বস্তুটা, ওইটা কিন্তু ত্বরণটা কি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই জি জি হচ্ছে কি নেগেটিভ। এইখানে এই নেগেটিভ এইটা না দিয়ে আমরা এখানে এই সূত্রের মাঝখানে সরাসরি ইউজ করতে পারি। অর্থাৎ যদি উপর থেকে ছাড়া হয় বস্তুটা, সেই ক্ষেত্রে আমরা সূত্রে এখানে প্লাস ইউজ করব। আর যদি নিচ থেকে উপরের দিকে কি করা হয়, নিক্ষেপ করা হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে এই সূত্রটাতে মাইনাস ইউজ করব। ঠিক আছে? বুঝতে পারছো? বাকি সব ঠিক আছে। তো এখানে আর মাইনাস দিলাম না। অর্থাৎ যেহেতু অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে, সেই জন্য মাইনাস। আর উপর থেকে ছাড়ার ক্ষেত্রে প্লাস। এতটুকু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখো ভ্যালুগুলো আমরা বসাই। আমাদের বের করতে হবে এইচ এর মান। আমরা এই পুরোটা টার্ম যদি এই পাশে নিয়ে আসি, দেখো তো মাইনাস ছিল, এই পাশে আসলে 2gh সমান এই পাশে থাকতেছে ইউ স্কয়ার, ভি স্কয়ার যখন এই পাশে চলে যাবে তাহলে মাইনাস এর স্কয়ার। এখান থেকে আমরা এইচ এই পাশে রেখে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g। এখন চলো সবগুলো ভ্যালু বসিয়ে দিই। ইউ স্কয়ারের ভ্যালু ছিল 20 স্কয়ার আর ভি স্কয়ার তো 0, এটা বসাবো, যেই কথা না বসাবো সেম। নিচে আসে 2 ইনটু 9.8। এখন এটাকে একটু আমরা ক্যালকুলেশন করে দেখি ক্যালকুলেটরে কত আসে। এখানে হচ্ছে 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 সমান এখানে আসে 20.40।
তার মানে আমাদের এখানে সুতরাং উচ্চতা h সমান 20.40 মিটার। তার মানে এই বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠছিল? 20.40 মিটার উচ্চতায় বলটা উঠছিল। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এর পরের কোশ্চেনটা দেখো, ঘোড়ার গতি কি বলছে? নিক্ষেপের পর বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, কি বলে দেওয়া হয়েছে যে বলটা নিক্ষেপ ভূমি থেকে নিক্ষেপ করার পর এখানে মুকুল নিক্ষেপ করছিল, তাই না? আর ছুটে আসছিল কে? নিশান। নিশান কত মিটার দূরে ছিল? 30 মিটার দূরে ছিল। তুমি এমন কল্পনা করো, ধরো এখান থেকে মুকুল ছুটছে এই উপর দিকে, বলটা কি করছে? ছুড়ে দিছে। এইখান থেকে ধরো এই নিশান হচ্ছে এখানে দাঁড়ানো ছিল, ধরো এখানে নিশান ছিল, এখান থেকে দূরত্ব কত ছিল? ধরো এখান পর্যন্ত 30 মিটার ছিল। এবং নিশান কি করছে? নিশান কিন্তু দৌড়াইছে কিসে? 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াইছে। তার মানে এই যে এখান থেকে নিশানের বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড এবং এটা ছিল সমবেগ। সমবেগে দৌড়াইছে। এখন নিশান বলটা ধরতে পারবে কিনা তোমাদের সেন্সে কি বলে দেখো, এটা আমরা কিভাবে বের করব? মুকুল নিক্ষেপের পর এই যে মুকুল যে নিক্ষেপ করলো উপরে বলটা, যদি নিক্ষেপের পর থেকে বলটা ভূমিতে ফিরে আসার আগে আগে নিশান এইখান থেকে এইখানে পৌঁছাতে পারে, তাহলে নিশান বলটা ধরতে পারবে। আর যদি নিক্ষেপ করার পর ভূমিতে ফিরে আসার পূর্বে নিশান এখানে পৌঁছাইতে না পারে, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড বেগে তো সে দৌড়াইতেছে, তার 30 মিটার অতিক্রম করা লাগবে, তাই না? যদি 30 মিটার অতিক্রম করতে পারে এই সময়ের মধ্যে, তাহলে বলটা সে ধরতে পারবে, আর না পারলে ধরতে পারবে না। তাইলে আমরা দেখি এইখান থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে এই 30 মিটার এই দূরত্বটা অতিক্রম করতে নিশানের কত সময় লাগে? তাহলে দেখো, যেহেতু নিশান 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় এবং সমবেগ বলা হয়েছে, তাহলে নিশানের আমরা লিখতে পারি এখানে নিশানের প্রয়োজনীয় সময়, নিশানের প্রয়োজনীয় সময় হবে, দেখো এখানে কি কি দেয়া আছে? নিশানের বেগ দেয়া আছে, নিশানের দূরত্ব s দেয়া আছে। সমবেগের ক্ষেত্রে আমরা একটাই সূত্র জানি, s সমান vt। তাহলে এখান থেকে t সমান আমরা কি বের করতে পারি? s বাই v। এখানে যদি বসাই ভ্যালু, s এর ভ্যালু বসাই 30 এবং v হচ্ছে 6, সুতরাং t সমান কাটাকাটি করলে এখানে হইতেছে 5, তার মানে 5 সেকেন্ড। তার মানে নিশান এইখান থেকে এইখানে পৌঁছাইতে তার 5 সেকেন্ড সময় লাগে। এখন আমরা দেখব এই বলটা এখান থেকে ছুড়ার পর আবার ভূমিতে ফিরে আসতে এই বলটার কত সময় লাগে। আচ্ছা, দেখো বলের ক্ষেত্রে বলটা ছাড়ছে কত বেগে? এই যে 20 মিটার পার সেকেন্ড বেগে। যখন এই বলটাকে এখান থেকে ছুড়া হয়েছে, বলটা যতটুকু উপরে উঠা, ধরো এই উচ্চতায় উঠছে, ওঠার পর কি বলটা আবার ভূমিতে ফিরে আসছে না? তাহলে এই বলের টোটাল উচ্চতা কত আমরা বলতে পারি, বা সরণ এটা টোটাল কত হয়েছে? দেখো আমি যেই জায়গা থেকে ছাড়ছি আবার এই জায়গা থেকে ফিরে আসছি, তাহলে কি আমরা বলতে পারি না যে এই বলটা উচ্চতা মানে h সমান 0, যেখান থেকে ছাড়ছি সেখানেই আসছে, তাহলে এর মোট উচ্চতা কত বা সরণ কত? 0। আচ্ছা, এখন এর আদিবেগ তো এখানে কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। আদিবেগ এখানে কি? 20 মিটার পার সেকেন্ড। তাহলে অভিকর্ষ ত্বরণ কিছুক্ষণ আগে আমরা বললাম যে অভিকর্ষ ত্বরণ জি কি 9.8, এবং এটা যেহেতু উপরের দিকে শুরু হয়েছে আবার নিচের দিকে আসছে, সেই ক্ষেত্রে এর ভ্যালু কি? ঋণাত্মক ধরা হবে। আচ্ছা, তারপর দেখো আর কি দেয়া আছে এখানে আমাদের কিন্তু আর কিছুই দেয়া নেই। আমরা এখন বের করব কি এই উচ্চতা, অর্থাৎ এত বেগে ছাড়ার পর এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে আসতে এর সরণ হয়ে যায় 0,
এর সময় কত লাগে? নিশানের প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় টি হলে আমরা জানি, যেহেতু নিশান কি সমবেগে দৌড়াইছে না, নিশান যেহেতু সমবেগে দৌড়াইছে, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র একটাই জানি, এস সমান ভিটি। সো এখান থেকে যদি আমরা টি এর ভ্যালু বের করি তাহলে পাবো এস বাই ভি। সুতরাং টি সমান এস এর ভ্যালু এখানে কত আছে? 30 আছে। সো এখানে 30 বসালাম এবং ভি এর ভ্যালু কত আছে এখানে? 6। সুতরাং টি সমান এখন কাটাকাটি করলে আমরা এখানে পাবো 5, তার মানে 5 সেকেন্ড। অর্থাৎ নিশানের এইখান থেকে এই 30 মিটার দূরত্ব অতিক্রম করতে 6 মিটার পার সেকেন্ড বেগে তার সময় লাগছে কত? 5 সেকেন্ড। এখন আমরা দেখব যে এই বলটা ভূমি থেকে নিক্ষেপ করার পর আবার ভূমিতে ফিরে আসতে তার সময় কত লাগে। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা বলে দিই। দেখো, আমরা বলটা ছুঁড়ছি থেকে, ভূমি থেকে ছুঁড়ছি, ধরো এই বিন্দু থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, এটা উপরে ওঠার পর আবার কোথায় ফিরে আসতেছে? যেখান দিকে নিক্ষেপ করছি ওইখানে একটু ফিরে আসতেছে, তাই না? ধরো আমি আমার এই মার্কারটা উপরের দিকে নিক্ষেপ করলাম, আবার কি যেখান থেকে নিক্ষেপ করছি আবার ওই জায়গা দিয়ে ফিরে আসতেছে। সেই ক্ষেত্রে বলতো, এই বলটার ক্ষেত্রে বল যেখান থেকে নিক্ষেপ করছে যেহেতু এখানে ফিরে আসতেছে, তাহলে এই বলের সরণ বা উচ্চতা কত? কিছুক্ষণ আগের যে কোশ্চেনটা ওইটাতে কিন্তু বলা ছিল বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমরা পাইছি এখান থেকে সর্বোচ্চ 20.40 মিটার উচ্চতায় উঠছে, কিন্তু এটাকে এখানে থাইকা দেবো নাকি? বলটা উঠার পর তো আবার কি নিচে পড়ে যাবো না? তাহলে নিচে পড়ে গেলে আবার আগের জায়গাতে ফিরে আসছে। তার মানে যদি আগের জায়গাতে ফিরে আসে তাহলে এই বিন্দুতে এইচ সমান কি? 0। এই বিন্দুতে উচ্চতা কি? 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি না যে এখানে কি কি দেয়া আছে আমরা দেখি। এখানে দেখো, আদি বেগ বলটাকে শুরু হয়েছিল কত? 20 মিটার পার সেকেন্ড বেগে। বলটার উচ্চতা কত বা সরণ কত? বলটার সরণ হয়েছে 0 মিটার। অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি, কিছুক্ষণ আগে লিখলাম 9.8 মিটার পার সেকেন্ড। এবং আমরা বের করবো কি এইখান থেকে উপরে ওঠার পর আবার এখানে ফিরে আসতে এর সময় কত ওইটা বের করবো, তাই না? তাহলে কি সময় ওয়াট, আমরা ধরলাম বলটার সময় কি লাগে, নিশানের সময় তো কত লাগছিল? কি লাগছিল। এখন আমরা লিখবো বলের ক্ষেত্রে। আচ্ছা, নিশানের এখানে সময়টা কি 5 সেকেন্ড লাগছিল, তাই না? তাহলে নিশানের এই যে নিশানের টি এখানে 5 সেকেন্ড আমরা পাইছিলাম, এখানে লেখা রাখলাম। আমরা দেখি এখন এই বলের সময় কতটুকু লাগে, বল উপরে উঠলে ভূমিতে ফিরে আসতে কত সময় নেয়। তাহলে আমরা এখানে লিখবো বলটির প্রয়োজনীয় সময় বা বলের প্রয়োজনীয় সময় টি হলে আমরা জানি, দেখো এখানে কি কি দেয়া আছে। এখানে দেয়া আছে আদিবেগ, উচ্চতা, ত্বরণ, টি। দেয়া নাই কি? শেষ বেগ। তাহলে আমরা বলছিলাম শেষ বেগ না দেয়া থাকলে আমরা কোন সূত্রটা ইউজ করব? যদি শেষ বেগ দেয়া না থাকে, h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। ওইখানে সূত্রটা ছিল কি? গতির ক্ষেত্রে ছিল s সমান ut প্লাস হাফ at স্কয়ার। যেহেতু এইটা হচ্ছে কি পরন্ত বস্তুর সূত্র, সেক্ষেত্রে আমরা s এর জায়গায় h এবং a এর জায়গায় g ইউজ করছি। এবং যেহেতু বলটা কোন দিকে কাজ করছে? উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করছে কোন দিকে? বিপরীত, অভিকর্ষ ত্বরণের বিপরীত। সেই ক্ষেত্রে এখানে আমরা প্লাস না দিয়ে বলছি আমরা মাইনাস সূত্র ইউজ করি। ঠিক আছে? এখন ভ্যালুগুলো বসাই আমরা। দেখো এই h এর ভ্যালু তো 0 সমান
এখানে আদি বেগ ছিল কত বলের ক্ষেত্রে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 20 ইন্টু টি, টি এর ভ্যালু আমরা জানি না, বেরিয়ে তো করবো আমরা টি এর ভ্যালু, তাই না? হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই এই পুরোটা যদি আমি এই সাইডে নিয়ে এসে পড়ি, এই পুরোটা এই সাইডে যদি নিয়ে এসে পড়ি আমি, আচ্ছা তার আগে দেখো এখানে এই 2 দ্বারা আমি এটা একটু কাইটে একটু সরল করে নিই। যদি 2 দ্বারা 9.8 কে তুমি ভাগ করো তাহলে কত পাবা? টু দ্বারা 9.8 কে ভাগ করলে আমরা পাবো 4.9। তাহলে দেখো এই পুরোটা আমি যদি এই পাশে, আচ্ছা এই পাশে 0 রাখলাম, 20t মাইনাস, যেহেতু 2 দ্বারা 9.8 কে কাটাকাটি করার পর 4.9 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4.9 টি স্কয়ার। মানে পুরোটাকে যদি আমি এই পাশে কল্পনা করি তাহলে এটা সমান 0 এই পাশে লিখা যায়, তাই না? এই 0 এই পাশে লিখলাম। এখন দেখো এখানে টি আছে, এখানে টি স্কয়ার আছে, এই দুইটা থেকে যদি আমরা টি কমন নিই এখানে থাকে 20 মাইনাস 4.9 টি স্কয়ার সমান 0। এখন দেখো তো টি সমান একবার 0 লিখা যায়, আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম না, এই যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কি এটা সমান একবার 0 লিখা যায়, আবার এই পুরোটা সমান কি একবার 0 লিখা যায়, তার মানে 20 মাইনাস 4.9 সমান 0। এখন এখান থেকে আমরা যদি পুরোটা ওই এই পাশে কল্পনা করি তার মানে মাইনাসের 490 সমান মাইনাসের 20। তখন মাইনাস মাইনাস দুই পাশ থেকে ক্যান্সেল করে দিই, তাহলে টি সমান কি থাকতেছে? সুতরাং টি সমান এখানে থাকতেছে উপরে 20, নিচে হচ্ছে 4.9। এখন 20 কে 4.9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? দেখি কত পাই। 20 ভাগ 4.9, আচ্ছা যদি 20 কে আমরা 20 কে 4.9 দ্বারা ভাগ করলে আমরা পাইতেছি এখানে 4.08 সেকেন্ড। তার মানে এই যে বলটা এখান থেকে ছোড়ার পর আবার এখানে ফিরে আসতে এই বলের যে সময় টি সমান হচ্ছে 4.08 সেকেন্ড। এখন দেখো এই যে 4.08 সেকেন্ড, আর তার পৌঁছাইতে সময় লাগছিল কত? 5 সেকেন্ড। তাহলে সে কি বলটা ভূমিতে পতিত হওয়ার আগে পৌঁছাতে পারবে ওখানে? না। তাহলে আমরা বলতে পারি যে নিশানের ক্ষেত্রে ওই বলটা কি ভূমিতে পৌঁছানোর পূর্বে ধরা সম্ভব না। আমাদের কাছে তো এইটাই বলছিল, মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা, তার মানে বলটা সে ধরতে পারবে না। তো আমি মোটামুটি এখানে যে কয়টা টাইপ ছিল বলছিলাম, আমি এই 4টা টাইপ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তারপরেও আরো 2-3টা টাইপ আছে এখানে, যেমন তোমাদের বাঘ হরিণ কিংবা ইঁদুর বিড়াল টাইপের একটা ম্যাথ আছে এক ধরনের, ওইটা অনেক সময় আসে। আবার প্রায় সময় হচ্ছে টি তম সেকেন্ডে, হ্যাঁ টি তম সেকেন্ডে কোন একটা বস্তু কত দূরত্ব অতিক্রম করবে, ওই টাইপের গুলো আসে। আমি ওইগুলো সহ তোমাদেরকে ওইগুলো থেকে একটা একটা উদাহরণ দেখিয়ে দিতেছি, তাহলে তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা ধরো 80 থেকে 90% মোটামুটি কাভার হয়ে যাবে। তোমরা যদি বুঝে বুঝে এই যে ম্যাথগুলো আমি করাইতেছি এগুলো যদি বুঝে বুঝে করতে পারো তাহলে বাকি তোমাদের টেস্ট পেপার কিংবা গাইডে যেই ধরনের প্রবলেম গুলো দেওয়া আছে তোমরা ওইগুলা দেখে দেখে বুঝবা এবং ওইগুলো করতে পারবা। ঠিক আছে? আমি মূলত এই ক্লাসটা আমার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা ধরো মোটামুটি একটু পড়ছো, মানে মোটামুটি লেভেলে আসো কিংবা ধরো জিরো লেভেলে আসো, আমি জাস্ট তাদের কথা মাথায় রেখে আর কি আমি এত ডিটেলসে পড়াইতেছি না। তারা যাতে মোটামুটি এক বসাতে এই একটা চ্যাপ্টার, মানে প্রতিটা চ্যাপ্টার আমি এমন ভাবে তৈরি করার চেষ্টা করতেছি যাতে একটা বসাতে তোমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারো, ঠিক আছে? এবং ওইটা মোটামুটি ভাবে একটা প্রিপারেশন হয়ে যাবে তোমার, তারপর তুমি ওইটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আর একটু অ্যাডভান্স লেভেলে যদি তুমি কিছু করতে চাও বা জানতে চাও তাহলে তোমার আরো নিজে একটু পড়াশোনা করা যাবে। তবে আমি জাস্ট তোমাদের জিনিসটা ধরায় দেওয়ার চেষ্টা করতেছি এই আর কি। ঠিক আছে? তাহলে আমরা পরে যে দুইটা ম্যাথ বললাম, একটা হচ্ছে ইঁদুর বিড়াল কিংবা বাঘ হরিণ টাইপ, আর একটা হচ্ছে কি টি-তম সেকেন্ডে বস্তু অতিক্রান্ত দূরত্ব, ওই দুইটা থেকে আমি তোমাদের দুইটা ম্যাথ এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখো এই কোশ্চেনটা
বরিশাল বোর্ড 2023 সালে আসছে। এখানে একটা লেখচিত্র দেয়া আছে, যার এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ দেয়া আছে। ঠিক আছে? এখন এখানে দেখো, একটা প্রশ্ন নিছি আমি শুধু, গরুর গড় প্রশ্ন। এই গরুর গড় প্রশ্নটাতে বলা হয়েছে 10তম, এই কথাটা মনে রাখবা, তম 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। একটা হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তার মানে হচ্ছে 10 সেকেন্ড মানে হচ্ছে ওই 10 সেকেন্ডে সে যতটুকু গেছে। আর এখানে বলছে 10তম, অর্থাৎ 8 9 9 এর পরে 10 নম্বর যে সেকেন্ডটা, 10 নম্বর সেকেন্ডে ওই একটা সেকেন্ড, 9 থেকে 10, এই একটা সেকেন্ডের যে দূরত্ব ওইটা বের করতে বলছে। ঠিক আছে? তো এইটা বের করার হচ্ছে একটা সহজ একটা উপায় আছে, যততম সেকেন্ডের বলবে, যততম সেকেন্ডের বলবে, এর জন্য আমরা, ঠিক আছে, এস তম 10তম বলছে, তাহলে আমরা এখানে 10 নিব। এখানে আমরা ইউ প্লাস হাফ, দেখো এখানে ইউ এর সাথে আমি টি লিখি নাই, এস লাগাই না, কিন্তু ইউ প্লাস হাফ এ ইনটু 2t মাইনাস 1, এইটা করো। জাস্ট এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করে দেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা তাইলে আমাদের এখানে ডাটা কি কি দেয়া আছে। আমাদের বলছে 10 সেকেন্ডে, এই যে দেখো 10 সেকেন্ড যখন এখানে, তাহলে আনুমানিক হচ্ছে কি আমাদের এই যে এইটা হচ্ছে এই 10 সেকেন্ডের দূরত্ব বের করার জন্য এই এতটুকু দরকার আছে। তাহলে এখন 10তম সেকেন্ডের বের করার জন্য, এখন এই বিন্দুটা বের করতে হলে এই বিন্দুর দূরত্ব, আমাদের এখানে একটা ত্বরণ দরকার পড়ে। এখন এই রেখাটা লক্ষ্য করো, এ বি, এটা কিন্তু একই রেখা, সেম। তার মানে এই এ বি অংশের ত্বরণ যা হবে, এখানে কিন্তু 10তম সেকেন্ডের ত্বরণ কি তা। সো আমরা এ বি অংশের ত্বরণটা আমরা বের করে নিই। তাহলে এ বি অংশের ত্বরণ আমরা কিভাবে বের করব? ধরো এখানে হচ্ছে সময় যখন 0, এটার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, যখন সময় কি হয়েছে এখানে দেখো 15, তার মানে এর বেগ হয়েছে এখানে কত? 8। তাহলে আমরা বলতে পারি এই এ বিন্দুতে এটা হচ্ছে আদি বেগ 2, আর বি বিন্দুতে যদি আমরা শেষ বেগ ধরি, এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড এবং 8 মিটার পার সেকেন্ড। আমাদের সময় কত এখান থেকে 0 থেকে দেখো 15 পর্যন্ত, তার মানে টি হচ্ছে কত? টি হচ্ছে এখানে 15 সেকেন্ড। তাহলে এখন এখান থেকে যদি আমরা এর ত্বরণটা বের করতে চাই, প্রথমেই লিখি আমরা এখানে, এখানে আদি বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, শেষ বেগ বি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এবং সময় টি এই যে 0 থেকে 15 পর্যন্ত, তাই না? সময় হচ্ছে 15 সেকেন্ড। আমরা বের করবো কি আমাদের, কারণ এটা বের করার জন্য তো আমাদের ত্বরণটা দরকার, তাই না? তাহলে আমরা এখানে বের করতে চাইতেছি ত্বরণ। ত্বরণের সূত্র কি? একটাই তো। তাহলে আমরা এই সূত্রটা রাখলাম, আমরা এটা ইউজ করবো আর কি। ঠিক আছে? ইউজ করবো। তাহলে আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সমান এখান থেকে যদি ভ্যালুগুলো বসাই, এখানে আমরা পাবো 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 50। তাহলে ত্বরণ আমরা এখান থেকে কত পাবো? ক্যালকুলেশন করে ফেলি। 8 মাইনাস 2 মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 15, এখানে আমরা পাচ্ছি 0.4। এই যে ত্বরণ পাইছি আমরা 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে ত্বরণটা পাইলাম এত। এখন আমরা এই ত্বরণের ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তাহলে এখানে দেখো ত্বরণ যেহেতু 0.4 পাইছি, আমি এখানে 0.4 লিখলাম। এখন আমাদের বের করতে হবে 10তম সেকেন্ডে এর দূরত্ব। তাহলে এখানে কিন্তু আর টি এর মান 15 থাকবে না, আমাদের এখানে টি এর মান হয়ে যাবে কি 10। ঠিক আছে? এখন ওই সূত্রের মধ্যে জাস্ট বসিয়ে দিই আমরা। চলো এই সূত্রের মধ্যে যদি বসাই, তাহলে এস 10 সমান ইউ এর মান কত দেয়া আছে? 2 প্লাস হাফ ইনটু এ এর ভ্যালু আমরা পাইলাম কিছুক্ষণ আগে 0.4 ইনটু 2 টি, টি এর ভ্যালু হচ্ছে এখানে 10, 2 ইনটু 10 মাইনাস 1। এখন এটা ক্যালকুলেশন করি আমরা, 2 প্লাস হাফ ইনটু 0.4 ইনটু, এখানে দেখো 10 দুগুণে 20, 20 থেকে যদি 1 মাইনাস করে দিই আমরা, তাহলে এখানে পাবো কত? 19। এখন এটা একটা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখি আমাদের কত আসে। যা আসে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 0.5 ইনটু 0.4 ইনটু 19, আমরা এখানে পাচ্ছি 5.8 মিটার। তার মানে
10তম সেকেন্ডে এই বস্তুটা 5.8 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এইটা এই শর্টকাট শুধু জাস্ট এই সূত্রটা তোমরা এখানে যদি ত্বরণের ভ্যালু কোথাও দেয়া থাকতে পারে, কোনো অঙ্কে যদি থাকে, সরাসরি এই সূত্রটা ইউজ করে তোমরা বের করে ফেলবা। আর যদি ত্বরণের ভ্যালুটা সরাসরি না দেয়া থাকে, একটু কষ্ট করে ওইখান থেকে ত্বরণের ভ্যালুটা বের করে এই সূত্রের মধ্যে বসিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এরপরে আজকে আমাদের এই সর্বশেষ টাইপ, ওইটা হচ্ছে বাঘ, হরিণ কিংবা বিড়াল, ইঁদুর অথবা কোনো বাস দুইটা আগ পিছে আছে, দৌড়াইতেছে, চলতেছে, হ্যাঁ এই টাইপের কিছু ম্যাথ আসে। তো আমি এটা ওইটাও তোমাদের একটা উদাহরণ দিয়ে ওইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এই টাইপটাকে আমরা বলি বাঘ, হরিণ কিংবা ইঁদুর, বিড়ালের টাইপ। ঠিক আছে, এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল যে একটি বাঘ 80 মিটার সামনে থাকা একটি হরিণকে দেখে স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়াতে শুরু করলো। হরিণটি 15 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা। আমরা এটা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো একটা ভাগ, ধরো এখানে একটা ভাগ আছে, সে তার কত মিটার মিটার সামনে হরিণটাকে দেখছে, সে তার এখানে ধরো এখানে একটা ভাগ আছে, সে তার থেকে 80 মিটার সামনে একটা হরিণকে দেখলো। ঠিক আছে, তো সেই 80 মিটার সামনে হরিণটাকে দেখে, সেই 80 মিটার সামনে হরিণটাকে দেখে বাঘটা কি করলো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়াতে শুরু করলো। তার মানে এই যে বাঘ যে দৌড়াচ্ছে, বাঘের ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই দিকে দৌড়াইতেছে। এই হরিণ কি করছে, হরিণ তো আর বসে থাকবো না, হরিণও তো দৌড়াইবো, তাই না? হরিণ বেটা কি করছে, হরিণ বেটা এইদিকে সমবেগে সমবেগে দৌড়াইছে, 15 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াইছে। তার মানে তার যে বেগ, হরিণের বেগ, এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এই বেগে সে দৌড়াইছে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে যে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা, বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা। এখন আমরা ধরি, ধরো কথার কথা, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর সে দৌড়াইতেছে এইদিকে, সেও তো তার পিছে আছে। হরিণ তো আসলে বাঘের সাথে দৌড়ে পারার কথা না। আমরা ধরে নিলাম এই হরিণটা কি সময় পর্যন্ত দৌড়ানোর পর এই একটা বিন্দুতে আসছে, বাঘও কি করছে, এই বাঘ বেটাও এই বিন্দুতে আইসা এর ঘাপ করে ধরে ফেলছে, ধরলাম আমরা। ঠিক আছে, এই যে হরিণ বাঘ এই বিন্দুতে আইসা মিলিত হয়ে গেছে। তাহলে এখন সে আমি কি বলছি, হরিণ কি সময় দৌড়াইছে, দৌড়াইয়া এই বিন্দুতে আসছে। আমরা ধরলাম হরিণের দূরত্বটা এইখান থেকে এস, হরিণ কি সময় কতটুকু দৌড়াইছে, এস মিটার দৌড়াইছে, আমরা ধরলাম এস মিটার দৌড়াইছে। তাহলে বলো তো ভাগকে কতটুকু দৌড়াতে হবে, ভাগকে কিন্তু হরিণের চেয়ে আরো 80 মিটার বেশি দৌড়ানো লাগবে, কারণ এই সময়ে সে এই বিন্দুতে যদি আসতে চায়, সে তো তার চেয়ে 80 মিটার পেছনে আছে, তাই না? তাহলে হরিণের চেয়ে এই ভাগকে আরো 80 মিটার বেশি কি করতে হবে, দৌড়াতে হবে। তাহলে বাঘের যেই দূরত্ব, তাহলে বাঘের দূরত্ব কি হবে, হরিণের দূরত্ব প্লাস হচ্ছে কি, হরিণের দূরত্ব প্লাস হচ্ছে আরো 80 মিটার। ঠিক আছে, হরিণের দূরত্বের চেয়েও তার আরো 80 মিটার বেশি দৌড়াতে হবে। তাহলে আমরা ধরলাম এই যে এই ভাগ, সে তো দৌড়াইছে কিসে, এই ত্বরণে দৌড়াইছে, আর সে দৌড়াইছে কি 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, সমবেগ নিয়ে দৌড়াইছে। বাঘের ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে বাঘের দূরত্বটা আমরা বের করবো কিভাবে, যেহেতু এখানে সে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে এবং সে স্থির অবস্থায় ছিল, তার মানে তার আদিবেগ কি, 0 ছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি বাঘের ক্ষেত্রে এস, আমি এখানে লিখি বোঝার সাথে ভাগ সমান আদিবেগ আছে, ত্বরণ আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করি কোনটা, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? তাহলে ভাগ কি সময় এই দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখান থেকে কি লেখা যায়, ভাগ সমান
এই টার্মটা জিরো হয়ে যাবে, কারণ আলটিমেট যেহেতু কি জিরো, তাহলে জিরো প্লাস হাফ এ এর ভ্যালু দেওয়া আছে এখানে কত 4 ইন্টু 4 ইন্টু টি এর ভ্যালু আমরা জানি টি স্কয়ার, কাটাকাটি করলে এখান থেকে পাবো আমরা 2। এবার দেখো তো, সুতরাং ভাগের দূরত্ব আমরা কত পাই এখানে 2 টি স্কয়ার, এতটুকু রাখলাম আমরা। এবার আসো হরিণের ক্ষেত্রে, হরিণের ক্ষেত্রে হরিণের ক্ষেত্রে আমরা এখানে হরিণটা কি সমবেগে চলছে না, আমাদেরকে বলা হয়েছে সমবেগে চলছে, তাহলে হরিণের ক্ষেত্রে সমবেগের সূত্র তো একটাই এস। আমি এখানে হরিণ লিখলাম বুঝার সাথে, এখানে হরিণ লিখে দিচ্ছি হরিণ, তাহলে এইটাও কিন্তু হরিণ, ঠিক আছে। ভাগ হরিণের দূরত্বের চেয়ে আরো কি 80 মিটার বেশি দৌড়াবে, তাহলে হরিণের দূরত্ব সমান কি ভিটি। তাহলে এখানে বলো ভি এর ভ্যালু দেওয়া আছে কত 15, টি এর ভ্যালু আমরা জানি না, তাহলে এস হরিণ এটা পাইছি আমরা। এখন বলো, আমরা কিন্তু প্রথমে বলছিলাম বাঘের দূরত্বটা কি, বাঘের দূরত্ব হবে হরিণের দূরত্বের চেয়েও কি 80 মিটার বেশি। তাহলে কি আমরা এখান থেকে প্রশ্ন মতে এটা লিখতে পারি না? আমি এইগুলো মিশাই দিতেছি, এটাও মিশাই দিতেছি। আমরা হরিণের পাইছি এইটা, বাঘের পাইছি কি এইটা, তাহলে আমরা কি এখানে লিখতে পারি না প্রশ্ন মতে, প্রশ্ন মতে এস ভাগ সমান এস হরিণ প্লাস 80। বাঘের ভ্যালু কত হবে হরিণের চেয়েও কি বাঘের সমানটা 80 মিটার বেশি, তাহলে বাঘেরটা আমরা এখানে পাইছিলাম কত 2 টি স্কয়ার, বসিয়ে দিলাম সমান হরিণেরটা এখানে পাইছি কত 15 টি, 15 টি প্লাস এখানে কি 80। দেখো এতটুকু বুঝছো কিনা, আমরা এটা বুঝতে পারতেছি। তাইলে এখন এখান থেকে আমরা সবগুলোকে এক পাশে যদি নিয়ে আসি 2 টি স্কয়ার মাইনাস 15 টি প্লাস সমান 0। এখন এখান থেকে তোমরা এই যে দ্বিঘাত সমীকরণ যেটা আমরা পাইছি, এই দ্বিঘাত সমীকরণটাকে তোমরা সলভ করতে পারবা। তোমরা এটা দুইভাবে সলভ করতে পারো, প্রথমে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে পারো, আর যারা উৎপাদক বিশ্লেষণ পারো না বা উৎপাদক বিশ্লেষণ যদি না করা যায় কোনো কারণে, তাহলে আমরা একটা সূত্র জানি কি, যে ওই এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 যদি হয়, ওই উচ্চতর গণিতে তোমরা পড়ছো, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স কিভাবে বের করা যায়, মাইনাস বি স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার, সরি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি 2a। এই সূত্রের মধ্যে এখানে এটা বসাবা, এখানে তার মানে কি দেখো বি মানে কি মিন করতেছে এই সূত্র অনুযায়ী, এখানে এই 2 মানে হচ্ছে a এবং এই t মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস এখানে এই মাইনাসের 15 মানে হচ্ছে এই বি নির্দেশ করতেছে, এই মাইনাসের 15 এই পুরোটা কি, এই পুরোটা বি নির্দেশ করতেছে, ঠিক আছে। এই মাইনাস চিহ্ন সহ নিবা আর কি। তারপরে এই 80 হচ্ছে কি সি নির্দেশ করতেছে। যদি তোমরা এই ভ্যালুগুলা এইখানে বসাও, এই সূত্র অনুযায়ী এই ভ্যালুগুলো বসাও, তাহলে তোমরা হচ্ছে একটা টি এর ভ্যালু পাবা, ঠিক আছে। তো আমার এত ভাই কষ্ট করার দরকার নাই, আমি হচ্ছে একটা ক্যালকুলেটর টিপ দিব, দ্বিঘাত সমীকরণ আমরা। আচ্ছা, তাহলে এখানে বলছি এ এর ভ্যালু বলছি আমরা 2, আচ্ছা বি এর ভ্যালু বলছি আমরা মাইনাসের 15, বি বি বসাবো আমরা মাইনাসের 15 বসাবো, ঠিক আছে। তাহলে মাইনাসের 15 এবং সি হচ্ছে 80। এখন আমরা যদি এটা বসাই, আমরা এখান থেকে পাইতেছি আচ্ছা, এখান থেকে আমরা তাইলে পাইতেছি টি সমান এই যে এখানে টি এর ভ্যালু আমরা এখানে পাইতেছি 12.0 সেকেন্ড। এটাই হচ্ছে গ্রহণযোগ্য, আর একটা ভ্যালু এটা গ্রহণযোগ্য না, এটা দরকার নেই আমাদের। তাইলে আমরা সরাসরি এই সিস্টেমেও করতে পারি, অথবা আমরা সরাসরি ক্যালকুলেটর ইউজ করে যা পাই এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। ক্যালকুলেশন না করলে তোমাকে ফিজিক্সের মধ্যে তোমাকে কিছু বলবে না স্যার, তুমি সরাসরি বসাইতে পারো, তোমার সুযোগ আছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো কিভাবে এই ধরনের ম্যাথগুলো করবা। আমি চেষ্টা করছি এই চ্যাপ্টারের যেই যেই কয়টা টাইপ আসে পরীক্ষাতে তোমাদের বা বিগত বছরগুলোতে দেখলাম, মোটামুটি আমি সবগুলো টাইপ
কাজ দেওয়ার চেষ্টা করছি। এইখানে মোটামুটি 80 থেকে 90% চলে আসছে। তারপরেও হয়তো 10-20% থাকতে পারে বাদ। তো তবে তোমরা যদি এই যেগুলো আমরা এখানে করলাম এতক্ষণ পর্যন্ত, এগুলো যদি বুঝে বুঝে করতে পারো, যদি বুঝে বুঝে একদম বুঝে বুঝে নিজে এগুলা করতে পারো, তাহলে তোমাদের টেস্ট পেপার বা গাইডের মধ্যে যেই ধরনের যেই কোনো বোর্ড বা স্কুলের যেই কোনো প্রশ্নই থাকুক, তোমরা ওইটা অন্ততপক্ষে সলভ যদি দেখো, তাহলে অন্ততপক্ষে তোমরা নিজে নিজে বুঝবা। না বুঝার কোনো কারণ নেই। তবে শর্ত হচ্ছে কি, আমরা যেইগুলো পড়াইছি এই পর্যন্ত, যেগুলো দেখলাম, এগুলো তোমার আগে প্রথমে বোঝা লাগবে। প্রথম তুমি একবার ভিডিওটা দেখবা, যদি না বুঝো তুমি আরেকবার দেখবা, 2 বা 3 বার দেখবা, খাতা কলম নিয়ে নোট করবা, নোট করে করে তারপর তুমি এই ক্লাসটা করবে। ঠিক আছে? তাইলে হচ্ছে তুমি এই ক্লাসটা থেকে বেশি ফায়দা পাবা। আর যদি শুধু দেখে চলে গেলাম, শেষ পালায় যাবো, আচ্ছা ঠিক আছে বুঝছি বুঝছি, এরকম কইরা গেলে দেখবা কিছুদিন পর আবার ভুলে গেছো। তাহলে এই ক্লাস কইরা তোমার কোনো তেমন ফায়দা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসটা এই পর্যন্ত রাইখা দিতেছি আজকে। এরপরেও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের এই এই কোশ্চেনের আনসার দেওয়ার। আমরা পরবর্তী নেক্সট ক্লাস হচ্ছে এর পরের অধ্যায় থেকে শুরু করব। আর এই অধ্যায়ের যেমন 2টা পার্ট ছিল, পরবর্তী ক্লাসগুলো এই সেমই হবে। প্রথম পার্টে আমরা ওই চ্যাপ্টারটার বেসিক সম্পর্কে জানবো, এবং ওই এখানে একটা করে প্রতিটা চ্যাপ্টারের একটা শীট দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা সংগ্রহ করে শীটটা পড়বা, বেসিকটা আগে অর্জন করবা, তারপর হচ্ছে আমরা এই কোশ্চেন সলভের দিকে চলে যাব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।